2 সতর্কতা 1-8 বিয়ের 1 মাসের মাথায় জানতে পারলাম আমার স্ত্রী গর্ভবতী। যদিও আমার এত তাড়াতাড়ি বাচ্চা নেবার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু দোষটা আমারই। বিয়ের রাতেই ব্যাপারটা ঘটে গেছে, তা আর বোঝার বাকি থাকল না। আমার ইচ্ছে ছিল ওকে নিয়ে ঘুরব ফিরব, বেড়াব, জীবনটাকে উপভোগ করব। কিন্তু তা বুঝি হবার নয়। অবশ্য তাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, ভুল যা করার আমিই করেছি। জান্নাত মানে আমার স্ত্রী, তাকে আমি দেখেছিলাম কলেজে যাবার সময়। নিষ্পাপ নির্মল চেহারা, অতিরিক্ত পরিমাণ লাজুক। প্রথমে প্রেমের প্রস্তাব দেই, কিন্তু সে কোনো সাড়া দেয়নি। বুঝলাম এভাবে কাজ হবে না, যে করেই হোক জান্নাতকে আমার চাই। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, কাজেই নিজের পায়ের নিচে শক্ত মাটি আছে। তাছাড়াও আমার পরিবার মোটামুটি সচ্ছল। বন্ধু বান্ধবের পরামর্শে ওকে এবার আমি আর প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেই। মেয়েটি অপলক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর মাথা নিচু করে মৃদুস্বরে বলল, এসব কথা আমাকে বলছেন কেন? আমার পরিবারকে বলুন। জান্নাত চলে যায়। আমি বুঝতে পারি আমার প্রস্তাবে ও পুরোপুরি সম্মত। 2 পরিবারের মতামত নিয়ে ধুমধাম করে আমাদের বিয়ে সম্পন্ন হয়। এক সকালে দেখি জান্নাত বমি করছে। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তোমার শরীর খারাপ লাগছে? উল্টোপাল্টা কিছু খেয়েছিলে? না তো। তাহলে এমন কেন হলো? তোমার কি মাঝে মাঝেই এমন হয়? না, আগে কখনো হয়নি। চলো ডাক্তারের কাছে যাই। জান্নাত চোখ নামিয়ে নিয়ে বলল, তুমি কি আমাকে প্রেগন্যান্সি কিট এনে দেবে? আমি আকাশ থেকে পড়লাম, কি বলে এই মেয়ে! তারপরেও ওর কথা অনুযায়ী কাজ করলাম এবং যথারীতি ফলাফল পজিটিভ। প্রথমে একটু মন খারাপ হলেও তারপর মনে হলো ক্ষতি কি, একসময় না একসময় তো আমাদের ঘরে অতিথি আসবেই, না হয় একটু আগেভাগেই এলো। জান্নাতকে নিয়ে বের হচ্ছিলাম, ডাক্তারের চেম্বারে যাব। কিরে বাবা, কোথাও যাচ্ছিস? মায়ের কণ্ঠস্বর। হ্যাঁ মা, একটু বাইরে যাচ্ছি। আমি ব্যাপারটা চেপে গেলাম, আগে ডাক্তারের কাছ থেকে কনফার্ম হয়ে নেই। সিরিয়াল পেতে বেশ বেগ পেতে হল। এই সময়টাতে আমি জান্নাতকে আঁকড়ে ধরে বসেছিলাম, ওর মধ্যে বাসা বেঁধে আছে আমাদের ছোট্ট প্রাণ। যথাসময়ে আল্ট্রাসনোগ্রাফির সিরিয়াল এলো, জান্নাত ভেতরে চলে গেল। ও বেরিয়ে আসার পর আমাদেরকে আরেকটু বসতে বলা হল। কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট সব দিয়ে দেয়া হবে, তারপর আবার রিপোর্ট নিয়ে ডক্টরের সঙ্গে দেখা করতে হবে। মাকে ফোন করে বাসায় জানিয়ে দিলাম ফিরতে দেরি হবে। কিরে বাবা, তুই না বললি ফিরতে দেরি হবে? বাসায় ফিরতেই মায়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর। সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি ঝাঝালো সুরে উত্তর দিলাম। ছোটবেলা থেকেই মা জানে আমি খানিকটা রকস্টার টাইপের, তাই মা আর এই বিষয়ে কোনো রকম কথা বাড়াল না। আমি রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। জান্নাত বাইরে সোফায় বসে রইল। বুঝতে পারলাম বাইরে বাবা মা সহ সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছে। মানুষকে আর টেনশন দিয়ে কোনো লাভ নেই, বের হয়ে এলাম। মা বাবা, তোমরা ভালো করে শোনো, এই মেয়েকে আমি তালাক দেব। দুজনেই চমকে উঠলেন। জান্নাতকে তারা যথেষ্ট পছন্দ করেন। তোকে এই শিখিয়েছি আমি? এভাবে কেউ কথা বলে? বাবা চিৎকার করে বললেন। আমি তার চেয়েও জোরে বললাম, তার মানে তোমরা বলতে চাচ্ছ যে একটা দুশ্চরিত্রা মেয়ের সাথে আমাকে সারা জীবন কাটাতে হবে? ওর ইনোসেন্ট চেহারা দেখে ওকে ভালোবেসেছিলাম, কিন্তু মনে মনে যে এত প্যাচ সেটা ধরতেই পারিনি। জান্নাত কাঁদছে, ইচ্ছে করছিল ওকে ঠাস করে একটা চটকানা মারি। কি হয়েছে, ব্যাপারটা খুলে বল। আমাদের বিয়ে হয়েছে 1 মাস 2 দিন হয়েছে, এর মধ্যে সে প্রেগন্যান্ট। এটা তো খুশির সংবাদ, সমস্যা কি? সমস্যা এটাই, বিয়ে 1 মাস কিন্তু বাচ্চা 6 সপ্তাহের উপরে দেখাচ্ছে, মানে বুঝতে পারছো 1.5 মাসেরও বেশি সময়। এই বাচ্চা কি আমার? বাবা মা মুখ চাওয়াচাওয়ারি করলেন, তাদের কল্পনাতে ওইটা ছিল না। জান্নাত আমার পায়ে পড়ে গেল। বিশ্বাস কর, আমি এমন মেয়ে নই, তাছাড়া এটা তো তুমি বিয়ের রাতেই বুঝতে পেরেছ, তারপরও কেন এমন করছ? এই বাচ্চা তোমার। তোমার যদি এতই সন্দেহ থাকে তাহলে না হয় বাচ্চা জন্মদানের পরে ডিএনএ টেস্ট করো, কিন্তু আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। এবার আমার মেজাজ আরও বিগড়ে গেল। ওর চুলের মুঠি ধরে সজোরে পেটে একটা লাথি দিলাম। ও হুমড়ি খেয়ে মেঝেতে গিয়ে পড়ল। 1 বছর বসে বসে তোকে পালি, সুন্দর করে বাচ্চাটা জন্ম দে, তারপরে আমি ডিএনএ টেস্ট করাবো, তাই না? 1 বছর বসে বসে খাওয়ার ধান্দা। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। আমি রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকে সেই রাতের মতো দরজা লাগিয়ে দিলাম। সকালে উঠে দেখি জান্নাত চলে গেছে রাতেই। বাবা মায়ের চোখ মুখ ফুলে আছে, সম্ভবত কেঁদেছে। শোনো বাবা আর মা, তুমিও শোনো, আমি ওকে ডিভোর্স দিব, উকিলের সাথে পরামর্শ করতে যাচ্ছি। তুই এখানে বস, ডিভোর্স দিতে চাচ্ছিস দিবি?
এখানে আমরা তোকে বাধা দিব না, কিন্তু একটু সময় নে, রাগের মাথায় হুটহাট কাজ করতে নেই। এমনও তো হতে পারে যে রিপোর্ট গণ্ডগোল হয়ে গেছে। এইসব সান্ত্বনামূলক বাক্য আমার কাছে ঝেড়ো না। আমার একটা কথা শোনো বাবা, এবার মা বলে উঠলেন, তুই কয়েকটা দিন সময় নে, তারপর যা খুশি করিস। ঠিক তার দুদিন পর আমরা খালামণি এসে উপস্থিত হল। আমি তাকে অত্যন্ত পছন্দ করি, কিন্তু এবার আমি তাকে দেখে খুব একটা খুশি হলাম না, কেননা বুঝতে পারলাম হয়তোবা মা তাকে খবর দিয়ে এনেছেন। উনি পেশায় একজন চিকিৎসক, গতকালই কোনো একটা সেমিনার শেষ করে ইন্ডিয়া থেকে ফিরেছেন। আশিক, তুই আমার সামনে বস, কি হয়েছে খুলে বল। আর খুলে বলার তো কিছু নেই, তুমি সবকিছু জেনেই এসেছ। আমি একটু রাগের সুরে উত্তর দিলাম, তোদের মতো ছেলেদেরকে থাপ্পড় মেরে ম্যানার শেখানো দরকার। মানে তুমি একটা দুশ্চরিত্রা মেয়ের জন্য আমাকে এসব বলছ? সাথে সাথে আমার গালে সজোরে একটা থাপ্পড় পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম খালামনির দিকে। এটা কি হল? তুই যত বড় শিক্ষিতই হোস না কেন, মেডিকেল সায়েন্স সম্পর্কে অনেক কিছুই তোর অজানা। তুই তোর স্ত্রীকে খুব ভালোভাবে জানিস, একটা রিপোর্ট তোকে আমূল বদলে দিয়েছে। আমি গাল থেকে হাত সরিয়ে বললাম, বিয়ে যদি 1 মাসের হয়, বাচ্চা কি করে 1.5 মাসের হতে পারে সেটা তুমি আমাকে বলো। তার মানে অবশ্যই তার অন্য কোনো জায়গায় সম্পর্ক ছিল, যার কারণে আমি বিয়ের কথা বলার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেছে। চুপ কর বেয়াদব, নির্লজ্জ কোথাকার। যা জানিস না সেটা নিয়ে মন্তব্য করবি না। এবার আমি কিছু কঠিন টার্ম ব্যবহার করব, এগুলো মনোযোগ দিয়ে শুনবি। বিয়ের রাতে তুই কি জানতে চেয়েছিলি যে ওর শেষ মিনস্ট্রুয়েশন কবে হয়েছিল? না, এসব জানার প্রয়োজন বোধ করিনি। এবং তুই কোনো প্রোটেকশনও ব্যবহার করিসনি? না, তা করিনি। সেজন্যই প্রথমে ভেবেছিলাম বাচ্চাটা আমার। একটা দম্পতি যখন একান্তে সময় কাটায় সেই হিসেবে অনুযায়ী শুধু বাচ্চা গর্ভে আসে না। মানে? বাচ্চা গর্ভে আসে মায়ের মাসিকের সাইকেলের উপর নির্ভর করে। ধর তোর বিয়ের 1-5 দিন বা তার আগে মেয়েটির মাসিক হয়েছিল, তখনই তার ওভারি থেকে ওভাম বের হয়ে এসেছে এবং অপেক্ষা করেছে নিষিক্ত হবার জন্য। যখন তোর সাথে বিয়ে হলো তখনই সেটা নিষিক্ত হয়ে গেল এবং জান্নাত মেয়েটা কনসিভ করল। তার মানে কি দাঁড়ালো? বাচ্চাটা কার? তোর হিসেবে তোদের সম্পর্কটা 1 মাসের হলেও ডিম্বাশয় থেকে নিষ্কৃত যে ওভাম, সেটা কিন্তু আরও 1-5 দিন আগেই তৈরি ছিল। এই ক্ষেত্রে কোনোভাবেই তুই মেয়েটাকে দোষারোপ করতে পারিস না। মেয়েটা কনফিডেন্ট, যার কারণে সে তোকে ডিএনএ টেস্টের মতো চ্যালেঞ্জ ছুড়েছে, কিন্তু তুই অকর্মাঢ্যে কি কারো সাথে পরামর্শ না করে যা তা ব্যবহার করে মেয়েটাকে বাড়িছাড়া করেছিস? অন্তত একবার আমার সাথে ফোনে কথা বলতে পারতি। না, সেটা তুই করবি না। আসলে অধিকাংশ পুরুষ জাতের সমস্যাই হচ্ছে এটা, মিথ্যা সন্দেহ। আমি খালামনির কথা পুরোটা না বুঝলেও কিছুটা বুঝলাম, এবং এটা বুঝলাম হয়তোবা বাচ্চাটা আমারই, হয়তোবা বলছি কেন, এটা সত্যিই আমার বাচ্চা। আমি ছুটে গেলাম আমার শ্বশুর বাড়িতে। জান্নাতকে যে করেই হোক ফিরিয়ে আনতেই হবে। শাশুড়িমাকে জিজ্ঞেস করতেই মা আমাকে বললেন যে জান্নাত ছাদে আছে। আমি দ্রুত পায়ে ছাদে উঠে গেলাম। মেয়েটার চোখে মুখে কেমন একটা বিষণ্ণতা। দুদিনেই চোখের নিচে কালি জমে গেছে, জেন শুকিয়ে গেছে, কেমন পাথরের মতো হয়ে আছে। আমাকে তুমি মাফ করে দাও জান্নাত, প্লিজ। যে সন্তানের জন্য তুমি আমার সাথে এরকমটা করলে সেই সন্তান এখন দুনিয়াতে নেই। মনে আছে সেই রাতে রাগের মাথায় তুমি আমার পেটে প্রচণ্ড একটা লাথি কষিয়েছিলে? আমার ছোট্ট সোনা তারপরেই পৃথিবী ছেড়ে চলে যায়, ভাবতে পারো জন্মের আগেই মৃত্যু। আজ সকালেই হাসপাতাল থেকে এসেছি। জান্নাত প্রায় চিৎকার করে কেঁদে উঠল। আমি তাকে সান্ত্বনা দিতে গেলাম। তোমার সান্ত্বনা আমার চাই না, দয়া করে আমার চোখের সামনে থেকে যাও, আর কখনো কোনোদিন আমার সামনে আসবে না। যেই সম্পর্কে বিশ্বাস নেই আমি সেই সম্পর্ক রাখতে চাই না। তুমি এসব কি বলছো? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না? কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না, দম বন্ধ হয়ে মরে যাব। জান্নাত আর একটা কথাও বলল না। পশ্চিমের আকাশে সূর্য হেলে পড়ছে। গোধূলির আলোতে চারপাশে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে, কিন্তু আমার এই গোধূলি রংটাকে কেমন যেন কৃষ্ণকায় লাগছে। জীবনটা যেন অন্ধকারে সমর্পিত হয়ে গেল। একটা ছোট্ট ভুল, একটা ছোট্ট সিদ্ধান্ত, একটা ছোট্ট সন্দেহ আমার সবকিছু শেষ করে দিয়েছে।